আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের অ্যাডমিশন পরীক্ষাগুলো খুব ভালো যাচ্ছে এবং যাদের খারাপ যাচ্ছে তাদেরও দুশ্চিন্তার কারণ নেই, একটা না একটাতে হয়ে যাবে তোমাদের সকলেরই। তো তোমাদের জন্য আজকে রয়েছে সাস্টের বি ইউনিটের পূর্ণাঙ্গ দুটি মডেল টেস্টের সলভ। আমরা আজকে দেখবো এখানে কি রকম প্রশ্ন সাস্টে চলে আসে এবং বিগত বছরগুলোতে সাস্টে যেমন প্রশ্ন এসেছে। তোমরা জানো যে সাস্ট বেশ কিছু বছর হচ্ছে গুচ্ছে ছিল। তো গুচ্ছ থেকে বের হওয়ার পর বিগত বছরে সে কেমন প্রশ্ন করেছে এবং তোমাদের বেলা কেমন প্রশ্ন করতে পারে তার আলোকেই আমরা দুটি মডেল টেস্ট সলভ করার চেষ্টা করব। আশা করি এর মাধ্যমে তোমরা উপকৃত হবা। তো আমরা প্রথম যে মডেল টেস্টটা দেখব, সেট ওয়ান। আমরা জানি সাস্টে তোমাদের জন্য 15টা এমসিকিউ থাকবে, 15টা এমসিকিউ থাকবে এবং খুবই সহজ 15টা। বিভিন্ন জায়গায় অনেক বেশি থাকে, সাস্টে একটু 15টা রয়েছে। তো আমরা দেখছি প্রথম যে প্রশ্নটা, যে দ্য ক্লোজেস্ট সিনোনিম অফ প্রোডিজিয়াস। আচ্ছা, দ্য ক্লোজেস্ট সিনোনিম অফ প্রোডিজিয়াস, এবং তোমরা বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছে এবং তোমরা জানো যে সবচেয়ে বেশি প্রশ্নগুলো কিন্তু চলে আসছে গ্রামারের চেয়ে বেশি আসছে আমাদের ভোক্যাব বেসড, মিনিং বেসড প্রশ্নগুলা। তো এইগুলাতে তোমরা একটু বেশি ফোকাস দিবা শেষ মুহূর্তে। তো দেখো, প্রোডিগিয়াস মানেটা কি? প্রোডিগিয়াস মানে বিভিন্ন অর্থ প্রকাশ করে, বৃহৎ অর্থ প্রকাশ করে অনেক সময়, অথবা সম্মানীয় অর্থ প্রকাশ করে, অনেক সম্মানীয়, বা অনেক সময় শ্রেষ্ঠ অর্থ প্রকাশ করে, অনেক অর্থ প্রকাশ করে বাক্য ভেদে। তো আমরা অপশনগুলোতে দেখতে পাচ্ছি কি রয়েছে আমার। টাইনি মানে কি? টাইনি মানে হচ্ছে ক্ষুদ্র। টাইনি মানে কি? টাইনি মানে ক্ষুদ্র। অর্ডিনারি মানে কি? অর্ডিনারি মানে খুবই সাধারণ। অর্ডিনারি মানে কি? অর্ডিনারি মানে খুবই সাধারণ সাধারণ। ইনর্মাস মানে কি? ইনর্মাস মানেও বৃহৎ অর্থ প্রকাশ করে, কখনো সম্মানীয়, কখনো শ্রেষ্ঠ। অর্থাৎ এক এক বাক্যে এক এক রকম অর্থ প্রকাশ করে। লিমিটেড মানে আমরা জানি কি? লিমিটেড মানে হচ্ছে কি? সীমিত। লিমিটেড মানে কি? সীমিত। তাহলে আলটিমেটলি অর্থ অনুযায়ী আমার সিনোনিম যেহেতু চেয়েছে, উত্তরটা হচ্ছে কি? সি নাম্বারটা। প্রোডিজিয়াসের সিনোনিমটা হচ্ছে ইনর্মাস। আচ্ছা, তারপরে তোমাদের জন্য খেয়াল করবা যে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন, তোমাদের 5 থেকে 7টি প্রশ্ন কিন্তু তোমাদের প্যাসেজ কম্প্রিহেনশন থেকে চলে আসে। তো গত বছর সাস্টেও আমাদের 15টা এমসিকিউর মধ্যে প্রায় 3টে এমসিকিউ আমাদের প্যাসেজ কম্প্রিহেনশন থেকে আসছে। তো সেখানে আমরা একটা প্যাসেজ কম্প্রিহেনশন দেখবো এবং তোমাদেরকে বলেছি প্যাসেজ কম্প্রিহেনশন সলভ করার ক্ষেত্রে তোমরা আগেই প্যাসেজ পড়তে যাবা না। আগে কি করবা? আগে এই যে 2, 3, 4 নাম্বার প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো আগে একটু দেখার চেষ্টা করবা। আর আমরা একটু দেখি প্রশ্নে কি চেয়েছে। প্রথম প্রশ্নে চেয়েছে দ্য ফ্রেজ বম্বার্ড মোস্ট নিয়ারলি মিনস, মানে এই বাক্যে বম্বার্ড শব্দটা, ফ্রেজে বম্বার্ড শব্দটা আসলে কি প্রকাশ করতেছে। আমরা দেখতে পাচ্ছি ইগনোরড, অ্যাটাক রিপিটেডলি, কেয়ারফুলি অ্যানালাইজ, নাকি সিলেক্টিভলি চুজেড। আচ্ছা, পরবর্তী যেটা রয়েছে দ্য ইডিয়ম অ্যাট ফেস ভ্যালু। দ্য ইডিয়ম অ্যাট ফেস ভ্যালু, এই প্যাসেজে ফেস ভ্যালু ইডিয়মটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা দেখতে পাচ্ছি উইথ ডিটেইলড ইনভেস্টিগেশন, উইথ ইমোশনাল রেজিস্ট্যান্স, উইদাউট কোয়েশ্চেনিং অর ডাউট, উইথ লজিক্যাল প্রুফ। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট হ্যাপেন্স ওয়েন ইন্টেলেকচুয়াল রিগর ইজ উইকেন্ড। অর্থাৎ ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিগত যে ব্যবস্থাটা সেটা যখন উইকেন্ড হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন আসলে কি ঘটে? প্যাসেজটাতে কি বলেছে এখানে? কি ক্রিয়েটিভিটি ইনক্রিজ হয়, মিস ইনফরমেশন স্প্রেড করে, ডিসিশন মেকিং বিকাম আরো ফাস্টার হয়, নাকি ইমোশনাল ইন্টেলিজেন্স ইমপ্রুভ করে? তার প্রশ্নগুলো আগে একটু ভালোভাবে দেখে নিবা, তারপরে তোমরা এখন প্যাসেজে আসবে। প্যাসেজে খেয়াল করো, প্রথমে বলছে ইন অ্যান এরা, এরা মানে আমরা জানি যুগ, ইন অ্যান এরা অফ এক্সেসিভ ইনফরমেশন মানে অতিরিক্ত তথ্য, পিপুল আর কনস্ট্যান্টলি বম্বার্ড উইথ অপিনিয়ন্স ফ্রম কাউন্টলেস সোর্সেস। অর্থাৎ বর্তমান যে তথ্যের যুগ, অতিরিক্ত তথ্যের কারণে, অতিরিক্ত কাউন্টলেস সোর্সের কারণে মানুষজন কি করতেছে? মানুষজন এই যে তথ্য নিয়েই আসলে তারা বোমবার্ড হয়ে যাচ্ছে, মানে বারবার অ্যাটাক হচ্ছে। মানে আমাদের মাথার উপর এখন বম ফেলার প্রয়োজন নাই, অনেক তথ্য দিয়ে আমাদেরকে কনফিউশন করে রাখা মানেই কি আমরা বোমের অ্যাটাকে সম্মুখীন হচ্ছে, এরকম একটা কনসেপ্ট এখানে বলতেছে। পিপুল আর কনস্ট্যান্টলি বম্বার্ড, এখানে বম্বার্ড বলতে বোঝাচ্ছে অ্যাটাকড হওয়া, হ্যাঁ, প্যানিকড হওয়া, অনেক তথ্য নিয়ে অ্যাটাকড হওয়া বা প্যানিকড হওয়া। দেখো, তোমাদের প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে বম্বার্ড নিয়ে, তার মানে বম্বার্ড হচ্ছে কি? অ্যাটাকড রিপিটেডলি, অর্থাৎ বারবার তাকে এত তথ্য ঝাঁপিয়ে দিচ্ছে। তোমাদের ধরো যে বারবার পড়ানোর সময় এত পড়া ঝাঁপিয়ে দেই আমরা, চাপিয়ে দিচ্ছি, এত রুলস চাপিয়ে দিচ্ছি, এত কিছু চাপিয়ে দিচ্ছি। তো এইগুলোর সাথে একটু রিলেট করার চেষ্টা করবো। আজকে এই বম্বারটা হচ্ছে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, যে বারবার কোনো একটা কিছু তোমাকে যখন চাপিয়ে দেওয়া হচ্ছে তখন তুমি একটা অ্যাটাক খাচ্ছ। তারপরে খেয়াল করো, ম্যানি অফ দিস ভিউজ আর একসেপ্টেড অ্যাট ফেস ভ্যালু স্পেশালি হোয়েন দে স্ট্রাইক অ্যান্ড ইমোশনাল কোড। কোড মানে বলতেছে যে মানসিক, ইমোশনাল বা মানসিক যে ঐক্যটা, কোড মানে ঐক্য বুঝায়। অ্যান্ড অফার কনভেনিয়েন্ট, কনভেনিয়েন্ট মানে আমরা জানি হচ্ছে উপকারী,
উপকারী, কনভিনিয়েন্ট মানে উপকারী বা অ্যাডভান্টেজাস, অ্যান্ড অফার কনভিনিয়েন্ট এক্সপ্লেনেশন রেদার দেন সাউন্ড রিজনিং। আচ্ছা এখানে যেটা বলছে যে ম্যানি অফ দিস, এখানে দিসটা হচ্ছে আমাদের ইনফরমেশন, দিসটা হচ্ছে আমাদের ইনফরমেশন। ম্যানি অফ দিস ভিউজ আর অ্যাকসেপ্টেড অ্যাট ফেস ভ্যালু। আমাদের বলতে এই ফেস ভ্যালু শব্দটার অর্থটা কি? আচ্ছা আমরা পুরোটা পড়ি। অ্যাট ফেস ভ্যালু স্পেশালি হোয়েন দে স্ট্রাইক অ্যান ইমোশনাল কোড। মানে আমরা যে তথ্যগুলো, আমাদেরকে এত তথ্য চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা কোন তথ্যটা ব্যবহার মানে গ্রহণ করছি সেটা হচ্ছে যে তথ্যগুলো আমার ইমোশনের সাথে রিলেটেড, যে তথ্যগুলো আমি কোনো ব্যাখ্যা ছাড়া মানুষের কাছে স্প্রেড করতে পারতেছি, ছড়াই দিতে পারতেছি, ওই তথ্যগুলো আমরা গ্রহণ করছি। তো এখানে সেই জিনিসটাই বলছে আমরা কিভাবে গ্রহণ করছি। খেয়াল করো, কোনো রিজন ছাড়া, কোনো কোয়েশ্চেনিং করা ছাড়া, কোনো ডাউট ছাড়া আমরা জাস্ট ফেস ভ্যালু দেখে, অর্থাৎ কি তার বাহ্যিক অবস্থা দেখে। এখানে ফেস ভ্যালু বলতে বোঝাচ্ছে কি? ফেস ভ্যালু বলতে বোঝাচ্ছে তার বাহ্যিক অবস্থা। ফেস ভ্যালু বলতে বোঝাচ্ছে কি? একটা তথ্যের বাহ্যিক অবস্থা, মানে এই তথ্যটা আসলে সঠিক নাকি বেঠিক, এই তথ্যটা আসলে কি কোনো যৌক্তিক না অযৌক্তিক, কোনো বাক বিচার না করে আমরা তথ্যগুলো গ্রহণ করতেছি, যে তথ্যটা আমার মানসিকতার সাথে রিলেটেড, যে তথ্যটা আমার সুবিধার সাথে রিলেটেড। তো এই কথাটা এখানে বলছে যে ফেস ভ্যালু বলতে বোঝাচ্ছে তো তথ্যের এই বাহ্যিক অবস্থাটা কোনো রিজনিং ছাড়া। তার মানে দ্বিতীয় যে প্রশ্নটা ছিল এক ফেস ভ্যালু মানেটা কি? উইথ ডিটেল ইনভেস্টিগেশন, আমরা ফেস ভ্যালু তথ্যতে কোনো ইনভেস্টিগেশন করি না। উইথ ইমোশনাল রেজিস্ট্যান্স, ফেস ভ্যালুর ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ইমোশনের সাথে যেটা যাচ্ছে আমরা সেটা গ্রহণ করি, সেটাও হচ্ছে না, আমরা এখানে গ্রহণ করছি উইদাউট কোয়েশ্চেনিং অর ডাউট। অর্থাৎ এত এত তথ্য আমাদেরকে চাপিয়ে দিচ্ছে যে এই তথ্যগুলো আসলে কোনো প্রশ্ন ছাড়া, কোনো সন্দেহ ছাড়া আমাদের সাথে যেটা যাচ্ছে আমরা সেটা গ্রহণ করছি। তো এখানে অ্যাট ফেস ভ্যালু বলতে সেই বাহ্যিক অবস্থাটাকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা তারপরে বলছে সাচ আনক্রিটিক্যাল অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ এই যে তুমি কোনো ক্রিটিক ছাড়া, যৌক্তিকতা ছাড়া তুমি যে তথ্যগুলো অ্যাকসেপ্ট করতেছো, সাম আনক্রিটিক্যাল অ্যাকসেপ্টেন্স গ্র্যাজুয়ালি ইরোডস। ইরোডস মানে কি? ইরোডস মানে হচ্ছে ক্ষয় করা। ইরোডস মানে কি? ইরোডস মানে হচ্ছে ক্ষয় করা ইন্টেলেকচুয়াল রিগোর, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক যে অবস্থাটা, অ্যান্ড ডিসকারেজ ইন্ডিভিজুয়ালসকে ডিসকারেজ করতেছে, হ্যাঁ অ্যাভয়েড করতেছে ফ্রম কোয়েশ্চেনিং আন্ডারলাইং অ্যাজাম্পশন। অর্থাৎ তোমার তোমার মনে যে অ্যাজাম্পশনটা তৈরি হচ্ছে, যে ধারণাটা তৈরি হচ্ছে, সেই ধারণাটাকে আসলে সঠিক না বেঠিক, এই যে প্রশ্ন করার যে স্পৃহা, এই স্পৃহাটা নষ্ট করে দিচ্ছে আমরা যখন কোনো কিছু চিন্তা ছাড়া, যৌক্তিকতা ছাড়া আমার সাথে যেটা রিলেটেড সেটা আমি গ্রহণ করছি। তো তার মানে যেটা যাচ্ছে, তৃতীয় যে প্রশ্নটা আমাদের ছিল যে এই যে ইন্টেলেকচুয়াল রিগোর অর্থাৎ বুদ্ধিবৃত্তিক অবস্থাটা যখন লোপ পাচ্ছে তখন আসলে কি হচ্ছে? আসলে আমাদের কি কোনো ক্রিয়েটিভিটি ইনক্রিজ হচ্ছে? না। ডিসিশন মেকিং বিকাম ফাস্টার, মানে বুদ্ধিবৃত্তি লোপ পেয়ে যাচ্ছে, তার ডিসিশন মেক কিভাবে তাড়াতাড়ি করব। ইমোশনাল ইন্টেলিজেন্স ইমপ্রুভ, তাও হচ্ছে না। আলটিমেটলি উত্তরটা হচ্ছে আমার কি? উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, যে মিস ইনফরমেশন, অর্থাৎ অসংলগ্ন যে তথ্যগুলো স্প্রেডস র্যাপিডলি, অর্থাৎ ভুয়া তথ্যগুলা, হ্যাঁ ভুয়া তথ্যগুলো খুব র্যাপিডলি স্প্রেড করতেছে, গুজব ছড়াচ্ছে। তো এই প্রশ্নটা এখানে চেয়েছে। 5 নম্বরটা খেয়াল কর, দ্য ফ্রেজ প্রোগ্রেস রেস্ট অন শ্যাকি ফাউন্ডেশন। প্রোগ্রেস রেস্টস অন, রেস্টন্স মানে কি? রেস্টন্স মানে হচ্ছে ডিপেন্ড অন, রেস্টন্স মানে কি? ডিপেন্ড অন, বা রেস্টন্স মানে হচ্ছে নির্ভর করা। রেস্টন্স মানে কি? রেস্টন্স মানে হচ্ছে নির্ভর করা। আচ্ছা নির্ভর করা। তো বলছে প্রোগ্রেস, প্রোগ্রেস বা উন্নতি রেস্টন্স শ্যাকি ফাউন্ডেশন। শ্যাকি ফাউন্ডেশন বলতে বোঝায় আনস্টেবল। শ্যাকি ফাউন্ডেশন বলতে বোঝায় আনস্টেবল, যেটা হচ্ছে একটু নড়বড়ে, একটু নড়বড়ে, এই অর্থটা প্রকাশ করতেছে। তাহলে প্রোগ্রেস ইজ ইনএভিটেবল, নড়বড়ের সাথে, ইনএভিটেবল মানে আমরা জানি অপরিহার্য, এখানে অপরিহার্যতার কোনো কথা বলে নাই। ডেভেলপমেন্ট ইজ ওয়েল প্ল্যান্ড, ওয়েল প্ল্যান মানে হচ্ছে পরিকল্পিত, আমরা জানি ওয়েল প্ল্যান মানে হচ্ছে কি খুব পরিকল্পিত, সুষ্ঠু পরিকল্পিত, এখানে পরিকল্পনার সাথে রিলেটেড না। দেন অ্যাডভান্সমেন্ট বিকাম আনস্টেবল, খেয়াল করো আনস্টেবল শব্দের সাথে কিন্তু এটা রিলেটেবল, এই যে নড়বড়ে বা আনস্টেবল। তার মানে উত্তরটা হচ্ছে কি আমার? উত্তরটা হচ্ছে সি নাম্বারটা। তারপরে ডি নাম্বারটাতে বলেছে গ্রোথ ইজ পিওরলি ইমোশনাল, ইমোশনের সাথে এখানে আসলে কোনো সম্পর্ক নাই। শ্যাকি ফাউন্ডেশন বলতে বলছে নড়বড়ে, নড়বড়ে ফাউন্ডেশন। তারপরে খেয়াল করো 6 নাম্বারটা বলছে আনিস হ্যাড রাবি, আনিস হ্যাড রাবি বা রবি যেটাই বলো, ড্যাশ দ্য ফ্লোর। আচ্ছা এটা আমাদের হচ্ছে পজিটিভ ভার্ব, আমরা জানি পজিটিভ ভার্বের ক্ষেত্রে, পজিটিভ ভার্ব আমরা বিভিন্ন নিয়ম পড়ে থাকি পজিটিভ ভার্বে। আমরা পজিটিভ ভার্বে জানি কি? আমরা জানি কয়েকটা জিনিস আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে মেক ব্যবহার করে থাকি, একটা হচ্ছে হেল্প ব্যবহার করে থাকি, আমরা গেট ব্যবহার করে থাকি, আমরা লেট ব্যবহার করে থাকি, হ্যাঁ তারপরে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি, হ্যাভ, হ্যাভ ব্যবহার করে থাকি।
তো পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা কি জানি, এই যে ভার্বগুলা, এই প্রত্যেকটা ভার্বগুলার পরে আমার একটা করে অবজেক্ট থাকবে। কি থাকবে? আমার একটা করে অবজেক্ট থাকবে। প্রত্যেকটা ভার্বের পরে আমাদের একটা করে অবজেক্ট থাকবে, একটা করে অবজেক্ট থাকবে। তো এই অবজেক্টটা আমার অ্যাক্টিভ নাকি প্যাসিভ তার উপর ডিপেন্ড করে আমার বাক্যের ভার্ব নির্ণয় করতে হয়। তো অবজেক্টটা যখন আমার অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ অবজেক্ট মানে কি, এই অবজেক্ট পজিশনে যে বসবে সে পরবর্তীতে ভার্বের কাজ করতে পারে কিনা আমাকে সেটা দেখতে হবে। যদি সে করতে পারে তাহলে সে অ্যাক্টিভ, না পারলে সে প্যাসিভ। তো মেক ভার্বের পরে সচরাচর যেটা হয়, মেক ভার্বের পরে সবসময় V1 বসে। মেক ভার্বের পরে সচরাচর V1 বসে। আমরা দেখব গেটের ক্ষেত্রে কি হয়। আমরা এই গেট, লেট আর হচ্ছে হ্যাভ, এই তিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গেটের ক্ষেত্রে যেটা হয়, গেটের পরে যদি আমার অ্যাক্টিভ অবজেক্ট থাকে, গেটের পরে যদি অ্যাক্টিভ অবজেক্ট থাকে তাহলে আমরা দিব 2 + V1। আর গেটের পরে যদি প্যাসিভ অবজেক্ট থাকে তাহলে আমরা দিব কি, আমরা দিব V3। তারপরে খেয়াল করো লেটের ক্ষেত্রে যেটা ঘটে, লেটের ক্ষেত্রে যদি অ্যাক্টিভ অবজেক্ট থাকে আমরা দিব V1। লেটের ক্ষেত্রে যদি প্যাসিভ অবজেক্ট থাকে আমরা দিব B+V3। কি দিব? B+V3। তারপরে খেয়াল করো হ্যাবের ক্ষেত্রে যেটা ঘটে, হ্যাবের ক্ষেত্রে যদি আমার অ্যাক্টিভ অবজেক্ট থাকে, হ্যাবের ক্ষেত্রে যদি অ্যাক্টিভ অবজেক্ট থাকে আমরা দিব V1। হ্যাবের ক্ষেত্রে যদি প্যাসিভ অবজেক্ট থাকে আমরা দিব কি, V3। তো এই তিনটা জিনিস যদি খুব ভালোভাবে জেনে যাও খুব ইজিলি ধরতে পারবা। এখন আমরা খেয়াল করি, এখানে রয়েছে হ্যাভ। হ্যাভ মানে কি, যে হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ মানে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড। এখানে হ্যাডের পরে খেয়াল করো রবি রয়েছে। এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা হচ্ছে কে, রবি। এখন রবি কি ক্লিনের কাজ করতে পারে? এই যে ভার্ব, এই যে রবি হচ্ছে অবজেক্ট, অবজেক্ট ভার্বের কাজ করতে পারে কিনা। তো খেয়াল করো রবির জায়গায় তুমি নিজেকে কল্পনা করো, তুমি তো একটা ব্যক্তি, এটাও একটা ব্যক্তি, ব্যক্তি তো ভার্বের কাজ করতে পারে। তার মানে কি, তার মানে এই অবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভ, এই অবজেক্টটা কি, অ্যাক্টিভ। তাহলে হ্যাবের পরে আমি অ্যাক্টিভ অবজেক্ট পেয়েছি, তাহলে অ্যাক্টিভ অবজেক্ট পেলে আমার ভার্বটা কি হবে V1 হবে। তাহলে সেজন্য আমার এখানে উত্তরটা কি, উত্তরটা হচ্ছে এ নাম্বারটা, ক্লিন। এই সেন্টেন্সটা যদি এইভাবে থাকতো যে আনিস আনিস হ্যাড দা ফ্লোর, হ্যাঁ সেন্টেন্সটা যদি এভাবে থাকতো আনিস হ্যাড দা ফ্লোর, তারপরে থাকতো গ্যাপ, এইটুক ধরো প্রশ্ন থাকলো আনিস হ্যাড দা ফ্লোর তারপরে গ্যাপ, তারপরে এই চারটা অপশন দিত, তো তখন আমার উত্তরটা কি হইতো? তখন উত্তরটা হয়তো খেয়াল করে যে হেডের পরে দা ফ্লোরটা হচ্ছে আমার অবজেক্ট। এখন খেয়াল করো অবজেক্ট, এই অবজেক্ট দা ফ্লোর, ফ্লোর কি ক্লিনের কাজ করতে পারে? একটা ফ্লোর কি নিজেই ক্লিনের কাজ করতে পারে? পারে না। মানে অবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারবে না তখন সে কোন অবজেক্ট, সে একটা প্যাসিভ অবজেক্ট। আর হ্যাডের পরে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে প্যাসিভ অবজেক্ট থাকা মানে কি, আমাকে V3 দিতে হবে। তখন কিন্তু আমার উত্তরটা হয়তো ডি নাম্বারটা। আশা করি পজিটিভ ভার্বটা বুঝতে পেরেছো। তারপরে খেয়াল করো 7 নাম্বার, ইফ ইউ হেল্প মি আই ড্যাশ গ্রেটফুল। আচ্ছা, এটা এসেছে আমাদের কন্ডিশনাল থেকে। আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনালের ক্ষেত্রে আমরা তিনটা কন্ডিশনাল জানি। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে কি হয়, খুবই সহজ। ইফ যুক্ত ক্লজটা কিসে থাকে? ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে। ইফযুক্ত ক্লজটা কিসে থাকে? প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে। আমাদের অপর পাশে কি লিখতে হয় তখন? অপর পাশে লিখতে হয়, অপর পাশে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে অপর পাশে আমাদের লিখতে হয় will+V1, তাই না? ক্যান অথবা উইল অথবা মে, হ্যাঁ, +V1 লিখতে হয়। ক্যান উইল অথবা মে +V1 লিখতে হয়। আবার অনেক সময় আমাদের এখানে শ্যালও থাকতে পারে। মানে এই যে মডাল ভার্বের পরে আমাদেরকে V1 লিখতে হয়। তাহলে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে, তারপরে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা কি জানি? সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে জানি ইফ যুক্ত ক্লজ পাস্ট ইনডিফিনিটে থাকে। ইফ যুক্ত ক্লজ কোথায় থাকে? পাস্ট ইনডিফিনিটে থাকে। অপর ক্ষেত্রে আমাদের কি হবে? এই সবগুলা পাস্ট ফর্ম, অর্থাৎ কুড অথবা উড অথবা মাইট ইত্যাদি +V1 বসে। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের নিয়ম। থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা কি জানি? থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা জানি ইফ যুক্ত ক্লজটা, কিসে থাকে? ইফ যুক্ত ক্লজটা থাকে হচ্ছে পাস্ট পারফেক্টে। ইফ যুক্ত ক্লজ থাকে কোথায়? পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টে যখন থাকবে তাহলে অপর পাশে কি হবে? উড হ্যাভ, ওর পাশে হবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ, হ্যাঁ, অথবা শুড, মাইট হ্যাভ, শুড হ্যাভ অথবা মাইট হ্যাভ ইত্যাদি যখন থাকবে তারপরে ভার্বের ক্ষেত্রে V3 হবে। এখন খেয়াল করো এইখানে ইফ এর পরে কি রয়েছে? ইফ এর পরে প্রেজেন্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকা মানে কি? আমার ফার্স্ট কন্ডিশনাল আমি প্রেজেন্ট ইনডিফিনিট পাইলাম, অপর পাশে এইটা বসবে। মানে ক্যান+V1, উইল+V1, মে+V1 অথবা শ্যাল+V1। আমার অপশনে কি রয়েছে? শ্যাল+V1 রয়েছে। তাহলে আমার উত্তর হবে এটাই। তাহলে ইফ ইউ হেল্প মি আই শ্যাল রিমেইন
গ্রেটফুল। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবা, ধরো একটা সেন্টেন্স বললাম, ইফ আই ওয়ার এ কিং। ধরো একটা সেন্টেন্স বললাম, ইফ ইফ আই ওয়ার আ কিং আই উড আই উড হেল্প ইউ। এটা ধরো একটা বাক্য থাকবে, এটা একটা সেকেন্ড কন্ডিশনাল, তাই না? এই বাক্যটাও যা থাকলো, ওয়ার আই আ কিং আই ড্যাশ ব্র্যাকেটে থাকলো হেল্প। বাক্যটা কিন্তু আমার এভাবেও থাকতে পারে, ওয়ারটা বাক্যের শুরুতে চলে আসছে, এটাও কিন্তু আমার সেকেন্ড কন্ডিশনের নিয়ম। অর্থাৎ ইফ আই ওয়ারও যা, ওয়ার আই এটাও তা, সেম জিনিস কিন্তু। অর্থাৎ অক্সিলারি ভার্বটা যখন বাক্যের শুরুতে চলে আসবে, আমার এটা সেকেন্ড কন্ডিশন, তখন কিন্তু উত্তর আমার উড হেল্পই হবে, উড হেল্পই হবে। আবার ধরো বললাম যে, আবার ধরো বললাম ইফ আই হ্যাড ভিজিটেড দেয়ার, ইফ আই হ্যাড ভিজিটেড দেয়ার, আমি বললাম কি আই উড হ্যাভ টেক সাম ফটো, হ্যাভ আই উড হ্যাভ টেকেন, তাই না, টেকেন সাম ফটো ইত্যাদি থাকলো। তো ইফ আই হ্যাড ভিজিটেড মানেও যা, হ্যাড আই ভিজিটেড মানেও কিন্তু তাই, হ্যাড আই ভিজিটেড মানেও কিন্তু তাই। অর্থাৎ আমার বাক্যে যে সবসময় ইফ যুক্ত হয়ে থাকবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। প্রশ্নে যদি কখনো ওয়ার আই পাও, অর্থাৎ প্রশ্নে যখন কখনো হ্যাড আই প্লাস ভি3 পাও, তখন কিন্তু এগুলা সেম কন্ডিশনালের নিয়মের ভিতরেই পড়বে। তখন জাস্ট টেন্সের কথাটা মাথায় রেখে তোমরা উত্তর করবা। আশা করি কন্ডিশনাল সেন্টেন্সটা বুঝতে পেরেছো। 8 নম্বরটা খেয়াল করি, স্টোরি ক্যান বি ডিসক্রাইব ফ্রম। অর্থাৎ একটা গল্প কি কি ফর্ম থেকে ডিসক্রাইব করতে পারে? প্রথমে বলছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে। ফার্স্ট পার্সন মানে আমরা জানি আই অথবা উই, সেকেন্ড পার্সন মানে আমরা জানি ইউ, থার্ড পার্সন মানে কি হি হইতে পারে, শি হইতে পারে, অথবা যে কোনো কিছু ফার্স্ট সেকেন্ড থার্ড বাদে, মানে ফার্স্ট আর সেকেন্ড বাদে যা আছে পৃথিবীতে সবকিছু হচ্ছে থার্ড পার্সন। তো খেয়াল করে, একটা গল্প যখন বলা হয়, একটা গল্পকে তুমি দুইটা ভাগে বলতে পারবা। এক হচ্ছে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে, আরেকটা হচ্ছে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে। তোমরা বাংলা যে গল্পটা পড়ে থাকো, বাংলা ধরো যে অনুপমের যে গল্পটা, অনুপমের মানে অপরিচিতা যে গল্প, সেখানে দেখবা অনুপম কিন্তু নিজে নিজে সবকিছু বলছে, আমি ব্যবহার করছে, হ্যাঁ আই ব্যবহার করছে। আবার খেয়াল করো তোমরা, টেক্সট বইতে যে মাদার ইন ম্যানভিল পড়েছো না, টেক্সট বইতে মাদার ইন ম্যানভিল পড়েছো, সেটাও কিন্তু একটা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকেই লেখা, কারণ এখানে আই এর ব্যবহার আছে। আবার থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে দেখবা উপন্যাসগুলো লেখা হচ্ছে অনেক সময়। তো এই জিনিসটা, অর্থাৎ যে কোনো একটা গল্প বা যে কোনো একটা স্টোরি আমরা ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে পারি। তারপরে 9 নম্বরটা খেয়াল করো, দ্য ওয়ার্ড ট্রেজারাসলি সিমিলার টু। ট্রেজারাসলি ওয়ার্ডটা রয়েছে তোমাদের ব্রোজেন দাসের পার্টটাতে, আমাদের ব্রোজেন দাসের যে পার্টটা রয়েছে সেখানে ট্রেজারাসলি ওয়ার্ডটা রয়েছে। ট্রেজারাসলি মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা করা। কি করা? ট্রেজারাসলি মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা করা, হ্যাঁ বিশ্বাসঘাতকতা। আচ্ছা, রিপিটিশাসলি, বিশ্বাসঘাতকতার সাথে রিপিটেড না, এটা হচ্ছে বারবার কোনো কিছু করাকে রিপ্রেজেন্ট করে। আনহ্যাপিলি মানে হচ্ছে কোনো কিছু অসুখীকে রিপ্রেজেন্ট করে। ফেইথলেসলি, উত্তরটা হবে কি ফেইথলেসলি। ফেইথ মানে আমরা জানি কি, ফেইথ মানে হচ্ছে বিশ্বাস, ফেইথ মানে হচ্ছে বিশ্বাস। আর লেস হচ্ছে কি, লেস হচ্ছে একটা নেগেটিভ কনসেপ্ট, অর্থাৎ বিশ্বাস নাই। তাহলে বিশ্বাসঘাতকতা মানে এটা কি, মানে বিশ্বাসহীনতা করা, এরকম অর্থ রিপ্রেজেন্ট করে। 10 নম্বরটা খেয়াল করে, পিচ অফ কেক মিনস। এটা হচ্ছে একটা ইডিয়মস এন্ড ফ্রেজ, এবং তোমাদের ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে প্রতি বছর প্রশ্ন চলে আসে। পিচ অফ কেক বলতে বোঝায়, দেখো একটা কেক খাওয়া কিন্তু খুবই সহজ। কেক খাওয়া খুবই সহজ না, ধরো যে কামড়াইতে হয় না, জাস্ট মুখে নিলে আমরা গিলিয়ে নিতে পারি, খুব সহজ কিন্তু। মানে দাঁতের খুব একটা ব্যবহার করতে হয় না, খুব ইজিলি আমরা কেক খেতে পারি। ঠিক একইভাবে পিচ অফ কেক মানে খুব ইজি থিংসকে রিপ্রেজেন্ট করে। কাকে রিপ্রেজেন্ট করে? খুবই ইজি কোনো থিংকে, হ্যাঁ ইজি কোনো টাস্ককে রিপ্রেজেন্ট করে। তাহলে টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকমপ্লিশড ভেরি ইজিলি, প্রথমটাই আমার উত্তর হচ্ছে, বাকিগুলো আমার দেখারই প্রয়োজন নাই। এই যে ইজিলি উত্তরটা দেখেই কিন্তু আমি বুঝতে পারছি, তাহলে 10 নম্বরের উত্তর হবে এ নাম্বারটা। এবং তোমরা ইডিয়মস এন্ড ফ্রেজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করে যাবা, আশা করি ওখান থেকে তোমরা কমন পাবা। আচ্ছা, 11 নম্বরটা দেখো, দ্য পেয়ার অফ সিজার্স ড্যাশ নট মাই ফেভারিট। আচ্ছা, সিজার্স নিয়ে একটা কথা খেয়াল করো, সিজার্স মানে কি আমরা জানি, সিজার আমরা হচ্ছে রক পেপার সিজার্স খেলতাম না, রক পেপার সিজার, তাই না, রক পেপার সিজার্স খেলতাম, ওই সিজার কিন্তু এটা। দেখো একটা সিজার্স বলো, একটা প্যান্ট বলো, হ্যাঁ তারপর একটা শু বলো, হ্যাঁ শু বলো, বা একটা স্পেকটেকেলস বলো। দেখো এই প্রত্যেকটা জিনিসের কিন্তু দুইটা অংশ আছে। কয়টা অংশ? দুইটা অংশ। তুমি যখন চশমা পরো, তুমি কি এক একটা গ্লাস ইউজ করো না, দুইটা গ্লাস। প্যান্টের কিন্তু দুইটা পা হয়, পায়জামা, ট্রাউজার্স, সবকিছু দুইটা অংশ থাকে। তা কাঁচি, দুইটা অংশ থাকে, তাই না? তো এই যে দুইটা অংশ বিশিষ্ট যে বাক্য, যে শব্দগুলো, এদের পরে সাধারণত, এদের পরে কি হয়,
এদের পরে সাধারণত ভার্বটা প্লুরাল হয়, এদের পরে সাধারণত ভার্বটা প্লুরাল হয়, কিন্তু কিন্তু এদের পূর্বে যদি পেয়ার অফ যুক্ত হয়, কি যুক্ত হয়, এদের পূর্বে যদি পেয়ার অফ যুক্ত হয়, তাহলে এই পেয়ার অফ এর কারণে ভার্বটা আমার কি হয়ে যায়, ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। খেয়াল করো এই বাক্যটাতে, এই বাক্যটাতে বলছে দ্য পেয়ার অফ সিজার্স, তাহলে সিজার শব্দ যদি একা থাকতো, ধরো এইটুক নাই, দ্য পেয়ার অফ নাই, তাহলে সিজারের পরে আমি ভার্ব প্লুরাল দিতে পারতাম, কিন্তু সিজারের পূর্বে আমার কি রয়েছে, পেয়ার অফ রয়েছে, পেয়ার অফ থাকার কারণে এখানে আমার ভার্বটাকে সিঙ্গুলার দিতে হবে। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা, হ্যাভ বিন না, হ্যাভ হ্যাভ না, আর না, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। আমরা জানি যে সকল ভার্বের শেষে এস বা ইয়েস পাবো, সে সকল ভার্বগুলা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তোমরা এইভাবে মনে রাখতে পারো। ওকে, তারপরে খেয়াল করো 12 নম্বরটা, ইকো ট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড অ্যাজ লো ইম্প্যাক্ট ট্রাভেল টু ড্যাশ। আচ্ছা, তোমাদের বইয়ের লাইন কিন্তু ইকো ট্যুরিজম থেকে তোমাদের একটা টেক্সট বইয়ের লাইন, এবং টেক্সট বই থেকে মোটামুটি দেখবার প্রতিটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন চলে আসছে, তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, জগন্নাথে বলো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু টেক্সট বুক থেকে প্রশ্ন আসছে। টেক্সট বুকের গুরুত্বপূর্ণ লাইনগুলো, প্রথম লাইনগুলো বা শেষ লাইনগুলো একটু ভালোভাবে পড়ে যাবা। ইকো ট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড অ্যাজ লো ইম্প্যাক্ট ট্রাভেল টু, তোমরা বইতে দেখবা টু এন্ডেঞ্জার্ড অ্যান্ড to endangered and undisturbed, to endangered and undisturbed and often undisturbed to location, okay, undisturbed to location, এখানে হচ্ছে ডিস্টার্ব ওয়ার্ডটা যদিও দুইবার চলে আসছে, তাহলে উত্তরটা হচ্ছে আমার বি নাম্বারটা, ওকে, often undisturbed location। এটা তোমাদের বইয়ের লাইন হবো। 13 নম্বরটা খেয়াল করো, হি স্পোক লিটল অফ দ্য স্যাক্রিফাইসেস হি হ্যাড মেড দো দে ওয়ার এনিথিং, দে ওয়ার, এখানে নাথিং হবে, বাট ইনসিগনিফিকেন্ট, হেয়ার দ্য ওয়ার্ড লিটল ইজ। আচ্ছা, ওয়ার্ড লিটল ওয়ার্ডটা আসলে কি, হি স্পোক লিটল, আচ্ছা হি স্পোক লিটল, তুমি যদি এইটুক চিন্তা করো, বাকিটুক চিন্তা করার দরকার নাই, একটা বাক্যের বাকিটুক চিন্তা করার দরকার নাই। হি স্পোক লিটল কি সম্পর্কে বলেছে, অফ দ্য স্যাক্রিফাইস হি মেড, মানে সে যত ত্যাগ করেছে তার কিছু অংশ সে বলেছে, তাই না? তাহলে এই যে স্পিক, স্পোক ভার্বের পরিমাণটাকে রিপ্রেজেন্ট করছে না, একটা ভার্বকে মডিফাই করছে না, একটা ভার্বকে মডিফাই করছে, সে কতটুকু বলেছে, তার পরিমাণটা কি, এটা কি কোনো নাউনের পরিমাণ না, এটা হচ্ছে স্পোকের পরিমাণ, তার কথা বলার পরিমাণ। তাহলে ভার্বকে যে মডিফাই করে, ভার্বকে যে মডিফাই করে সে কি হয়, সে একটা অ্যাডভার্ব হয়। তাহলে উত্তরটা কি হবে আমার, উত্তরটা হবে ডি নাম্বারটা, উত্তরটা হবে কি, ডি নাম্বারটা। এই লিটেলের পরে যদি কোনো নাউন পাইতাম, এই লিটিলের পরে যদি কোনো নাউন থাকতো, তাহলে এই লিটিলটা তখন কিন্তু আমার অ্যাজেক্টিভ হইতো, এই লিটিলটা তখন কি হইতো, অ্যাজেক্টিভ হইতো। অর্থাৎ পার্টস অফ স্পিচের পজিশনগুলো খুব ভালোভাবে দেখে যাবা। চুজ দ্য কারেক্ট স্পেলিং, স্পেলিং এর ক্ষেত্রেও তোমরা যেটা পড়বা, তোমরা আগে বেশ কয়েকবার বলেছি, স্পেলিং এর ক্ষেত্রে টেক্সট বুক প্লাস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, টেক্সট বুক প্লাস প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পড়ে যাবে, দেখবা খুব ইজিলি এগুলা পারবা। আচ্ছা, খেয়াল করো প্রাইভেসি, প্রাইভেসি বানানে আমরা জানি PRIVACO, একটা এ হবে, ই এর জায়গাতে এ হবে, ই এর জায়গাতে এ হবে, হ্যামোরেজের জায়গায় HEMORR, HAG, মানে ডাবল আর হবে, এখানে ডাবল আর হবে। ডিসলিউশনের ক্ষেত্রে ডাবল এস হবে, ডাবল এস হবে, তাহলে উত্তরটা হচ্ছে মরবিডিটি। উত্তরটা কি, উত্তরটা হচ্ছে কি মরবিডিটি, কারেক্ট স্পেলিং। 15 নম্বরটা খেয়াল করো, আই স দ্য বেবি, আই স দ্য বেবি। আচ্ছা, এইটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ বাক্য, এবং এইখানে একটা ফাইনাইট ভার্ব আমার অলরেডি আছে, এখানে একটা কি আছে, একটা ফাইনাইট ভার্ব অলরেডি আছে। অপশন থেকে খেয়াল করো, ইজ উইপিং হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব, তাই না? তো দুইটা ফাইনাইট ভার্বকে যদি আমি যুক্ত করতে যাই, আমার তো একটা কনজাংশন লাগবে, সেটা কি আমার আছে, নাই, তাহলে এটা বাদ। তারপরে খেয়াল করো, উইপসও একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব আবার একটা ফাইনাইট ভার্ব, দুটাকে তো যুক্ত করা যাবে না, তাহলে উত্তরটা এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, উত্তরটা হবে এ নাম্বারটাও, আই স দ্য বেবি উইপিং। সি স এই সকল ভার্বের পরে সাধারণত ভার্ব প্লাস আইএনজি বসে, ওকে, একটা চলমান প্রক্রিয়াকে রিপ্রেজেন্ট করে, এবং এটা হচ্ছে একটা পার্টিসিপলের মতো কাজ করে, কিসের মতো, পার্টিসিপলের মতো কাজ করে। এবং দ্য বেবিটাকে মডিফাই করতেছে ওয়ার্ডটা, দ্য বেবিটা কেমন ক্রন্দনরত ছিল। তো এটা হচ্ছে তোমাদের প্রথম যে পার্টটা, সেট 1। আমরা দেখবো সেট 2 তে কেমন প্রশ্ন আসছে। হুইচ সেন্টেন্স ইউজেস দ্য কারেক্ট পজিটিভ স্ট্রাকচার, তোমাদের পজিটিভ স্ট্রাকচার একবার বলেছি, প্রথমেই বলেছি, প্রথম সেটটাতে একটা পজিটিভের ফর্ম ছিল। তাহলে আই গট দ্য মেশিন, আমরা জানি কি গটের ক্ষেত্রে কি হয়, গটের পরে যদি আমার অ্যাক্টিভ অবজেক্ট থাকে, গটের পরে যদি আমার গটের পরে যদি আমার অবজেক্টটা কি থাকে, অবজেক্টটা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আমাদের কি দিতে হবে, 2 + V1, গেট গট গটেন, হ্যাঁ। আর গটের পরে যদি অবজেক্টটা প্যাসিভ থাকে, তখন আমাদের কি দিতে হবে, ভি
3 দিতে হবে। এবার খেয়াল করো, আই গট দ্য মেশিন, বাক্যটা খেয়াল করো, আই গট, এই যেখানে গট 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 গট, গটের পরে কি আছে, দ্য মেশিন আছে। এখন খেয়াল করো মেশিনের পরের ভার্বটা কি, রিপেয়ার। মেশিনের পরের ভার্বটা কি, রিপেয়ার। এখন খেয়াল করো একটা মেশিন কি একটা কার রিপেয়ার করতে পারে? খুব ইজিলি চিন্তা করে, একটা মেশিন একটা কার কি রিপেয়ার করতে পারে? অবশ্যই পারে। আই গট দ্য মেশিন, আই গট দ্য মেশিন, তাহলে একটা ভার্ব যেহেতু কারকে রিপেয়ার করতে পারতেছে, মানে একটা যন্ত্র মেশিনকে রিপেয়ার করতেছে, মানে একটা কারকে রিপেয়ার করতেছে, তাহলে অ্যাক্টিভ অবজেক্ট। অ্যাক্টিভ অবজেক্ট মানে কি, অ্যাক্টিভ অবজেক্ট মানে হচ্ছে আমার 2 + V1। তাহলে উত্তরটা হচ্ছে কি, আই গট দ্য মেশিন টু রিপেয়ার মাই কার। ওকে, মেশিন যেহেতু করতে পারে, রিপেয়ারের কাজ করতে পারে, মেকানিক্যালি করতে পারে, সেজন্য এটা হচ্ছে একটা অ্যাক্টিভ অবজেক্ট। আর গটের পর অ্যাক্টিভ অবজেক্ট থাকা মানে আমাদেরকে 2 + V1 নিতে হবে। 2 নম্বরটা খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন স্যাটায়ার। স্যাটায়ার ওয়ার্ডটা মানে আসলে কি বুঝায়? স্যাটায়ার ওয়ার্ডটা বেশ কয়েকবার তোমাদেরকে বলেছি, এটা হচ্ছে একটা লিটারেচারের একটা টার্ম। ঠিক আছে, লিটারেচার থেকে তোমাদের এরকম টার্ম নির্ভর বেশ কয়েকটা প্রশ্ন আসবে। তো স্যাটায়ার বলতে বোঝায়, স্যাটায়ার বলতে বোঝায় কোনো ব্যঙ্গ রচনা করাকে বোঝায়, রিডিকিউল করা। স্যাটায়ার বলতে কি বোঝায়? স্যাটায়ার বলতে বোঝা হচ্ছে রিডিকিউল করা, কোনো ব্যঙ্গ রচনা করা, বা হাস্যরসাত্মক যে রচনাগুলা, কাউকে ব্যঙ্গ করে, কারো শাসন ব্যবস্থা নিয়ে, কারো জীবন নিয়ে যখন ব্যঙ্গ করে হাস্যরসাত্মক কোনো রচনা লিখবা তখন সেটাকে বলে স্যাটারিক্যাল। ওকে, স্যাটায়ার। উত্তরটা হবে কি, উত্তরটা হবে বি নাম্বারটা, লিটারেচার ওয়ার্ড দ্যাট রিডিকিউলস হিউম্যান ভাইসেস অর সোসাইটি, অর্থাৎ মানুষজনকে অথবা সমাজকে যারা রিডিকিউলস করে, হাস্যরসে রূপান্তর করে, সেটাকে বলা হচ্ছে স্যাটায়ার। 3 নম্বরে খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডেলাইট। আচ্ছা, ডেলাইট শব্দের অর্থটা কি? আচ্ছা, হ্যাপিনেস মানে আমরা জানি আনন্দ বুঝায়, হ্যাপিনেস মানে আনন্দ বোঝায়। ইকটেসি মানে হচ্ছে পরমানন্দ বোঝায়, মানে আনন্দের একদম সর্বোচ্চ স্তর, বুঝছো? মানে এত আনন্দ হচ্ছে, এর চেয়ে বেশি আনন্দ পাওয়া যায় না, ওটাকে বলা হচ্ছে ইকটেসি। গ্লি মানেও আনন্দকে রিপ্রেজেন্ট করে। তাহলে ডিলাইট মানেটা কি? ডিলাইট মানেও কিন্তু আনন্দ। তাহলে উত্তরটা হবে কি, উত্তরটা হচ্ছে অ্যাবভ অল, মানে প্রত্যেকটা হচ্ছে উত্তর, ডি নাম্বারটা। 4 নম্বরটা খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ এন এক্সাম্পল অফ ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স তোমাদেরকে বেশ কয়েকবার বলেছি, এবং প্রথম সেন্টেন্সে বলেছি যে ফার্স্ট কন্ডিশনালের বৈশিষ্ট্যটা কি। ফার্স্ট কন্ডিশনালের বৈশিষ্ট্য হচ্ছে শুরুতে আমার একটা প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে, শুরুতে একটা প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে, পরবর্তীতে আমার V1 থাকবে, অথবা উইল, ক্যান, হ্যাঁ, মে, অথবা প্লাস V1 থাকবে, দুইটা জিনিস থাকতে পারে। তাহলে ইফ আই ওয়ার রিচ আই উড বাই, আই ওয়ার পাস্ট রয়েছে, এটা তো হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশনাল। ওকে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তারপরে বলছে ইফ শি স্টাডিজ হার্ড শি উইল পাস দ্য এক্সাম, ইফ ইট রেন্স দ্য গ্রাউন্ড গেটস ওয়েট। তারপরে বলছে ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার, এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল, পাস্ট পারফেক্ট, তাই না? এটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আচ্ছা, ইফ ইট রেইনস দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, জিরো, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল কোনটা? যখন এক পাশে প্রেজেন্ট টেন্স থাকবে, অপর পাশে V1 থাকবে, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, এটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল। আর এক পাশে প্রেজেন্ট টেন্স, অপর পাশে উইল, ক্যান, মে প্লাস V1 যখন থাকবে, তখন এটাকে আমরা বলবো, এটাকে বলবো ফার্স্ট কন্ডিশনাল। তাহলে উত্তরটা আমার কি হচ্ছে, উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, ইফ শি স্টাডিজ হার্ড শি উইল পাস। খেয়াল করে যে উইল প্লাস V1, তাহলে উত্তরটা হচ্ছে কি, উত্তরটা হচ্ছে বি নাম্বারটা। 5 নম্বর, হুইচ ওয়ান ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু অ্যাকাস্টম টু। আচ্ছা, অ্যাকাস্টম টু বলতে কি বোঝায়? অ্যাকাস্টম টু বলতে বোঝায় কোনো কিছুর সাথে অভ্যস্ত হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? কোনো কিছুর সাথে, কোনো কিছুর সাথে অভ্যস্ত হওয়া, কোনো কিছুর সাথে কি হওয়া, কোনো কিছুর সাথে অভ্যস্ত হওয়া। তাহলে সে অনুযায়ী উত্তরটা কি হচ্ছে, উত্তরটা হচ্ছে ইউজ টু। ওকে, ইউজ টু। আচ্ছা, ইউজ টু রিলেটেড তোমাদের একটা রাইট ফর্মের ভার্বের কোয়েশ্চেন চলে আসে অনেক সময়। ইউজ টু এর পরে কি আসে, কি আসে আমরা একটু দেখি, তাহলে তোমাদের একটু রিভাইজ হবে। ইউজ টু এর ক্ষেত্রে যেটা হয়, ইউজ টু এর পরে বসে V1, কিন্তু কিন্তু ইউজ টু এর পূর্বে যদি তুমি বি ইউজ করো, বি ভার্ব, ইউজ টু এর পূর্বে যদি বি ভার্ব থাকে, গেট থাকে, অথবা বিকাম থাকে, তখন কি হয়, তখন পরবর্তীতে ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। যেমন কি, যেমন ধরো বললাম যে আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সটা থাকলো। ওই সেন্টেন্সটা যদি এভাবে লিখি, আই অ্যাম, আই অ্যাম ইউজ টু, তখন আমাকে লিখতে হবে কি, ওয়াকিং ইন দ্য মর্নিং। কেন? কারণ হচ্ছে ইউজ টুটা যখন আমার বাক্যে একা বসছে, ইউজ টু যখন বাক্যে একা বসছে, তখন আমাকে V1 ইউজ করতে হচ্ছে। বাট এই ইউজ টু এর শুরুতে যখন আমি কোনো বিভার্ব ইউজ করব,
কোনো গেট ইউজ করব, কোনো বিকাম ইউজ করব, তখন আমাকে কি দিতে হবে? আইএনজি ফর্ম দিতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবো অভ্যস্ততা অর্থে। আরেকটা জিনিস, যখন প্যাসিভ হয় তখন কিন্তু আমাকে ভি ওয়ান, লাইক ধরো যে বললাম পেপার, বললাম কি পেপার ইজ ইউজ টু মেক, তাহলে পরবর্তীতে অনেক কিছু থাকতে পারে। তো এইখানে কিন্তু ইউজ টু অভ্যস্ততা অর্থ প্রকাশ করতেছে না, প্যাসিভ অর্থ প্রকাশ করতেছে। তো ইউজ টু যখন প্যাসিভ অর্থ দেয় তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী টু এর পরে আমাদেরকে ভি ওয়ান দিতে হবে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। 6 নম্বরটা, এনি ওয়ান হু ড্যাশ হার ড্যাশ সাকসেস ইভেনচুয়ালি। আমরা জানি কি, আমরা জানি এভরিওয়ান, এভরিথিং, এভরিবডি, এভরিবডি, এনিওয়ান, এনিওয়ান, এনিথিং, এনিবডি। আর কি কি জানি? জানি, জানি আমরা নো ওয়ান, হ্যাঁ, নো ওয়ান, নাথিং, নো বডি। ওকে, নো ওয়ান, নাথিং, নো বডি। এই যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করলাম, এই প্রত্যেকটা ওয়ার্ডের পরে ভার্ভ কি বসে? প্রত্যেকটা ওয়ার্ডের পরে ভার্ভ সিঙ্গুলার বসে, এবং এদের পরে নাউনটাও কিন্তু আমাকে সিঙ্গুলার বসাইতে হয়। তাহলে এই যে এনিওয়ানের পরে এখানে একটা ভার্বের পজিশন, এখানে একটা ভার্বের পজিশন, যে ভার্বই আমি ইউজ করি না কেন, সেই ভার্বটা আমাকে কিসের ব্যবহার করতে হবে? আমাকে সিঙ্গুলার ভার্ব দিতে হবে। তাহলে খেয়াল করো, সিঙ্গুলার ভার্ব দুইটাতে সিঙ্গুলার ভার্ব আছে কোথায়? আছে শুধুমাত্র বি নাম্বারটাতে, দ্য ওয়ার্ডস যে অ্যাচিভ। উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হচ্ছে বি নাম্বারটা। তারপরে খেয়াল করো 7 নম্বর, হি ড্যাশ ফর দ্য বাস ফর ওভার অ্যান আওয়ার। এখানে বলছে হচ্ছে টেন্স রিলেটেড, অ্যাকশন ভার্ব থেকে চলে আসছে। তো টেন্স রিলেটেড যে জিনিসটা, ফরের পর, ফর প্লাস টাইম, ফর অথবা সিন্স, প্লাস টাইম যখন পাবা, ফর আর সিন্স প্লাস টাইম যখন পাবা, তখন সেটা রিপ্রেজেন্ট করে প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস টেন্সকে, সচরাচর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে রিপ্রেজেন্ট করে। পাস্ট হইতে পারে, প্রেজেন্ট হইতে পারে, যেটাই হোক। হি ড্যাশ ফর দ্য বাস ফর ওভার অ্যান আওয়ার। আচ্ছা, এবার খেয়াল করো, যে ইজ ওয়েটিং পারফেক্ট টেন্স না, ওয়াজ ওয়েটিং না, তাহলে ওয়েটিং হি হ্যাজ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর ওভার অ্যান আওয়ার। তাহলে উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হচ্ছে সি নাম্বারটা, হি হ্যাজ বিন ওয়েটিং। যদি এখানে কোনো পাস্ট থাকতো, পাস্ট বোধক কোনো শব্দ থাকতো যেটা দ্বারা আমি বুঝবো যে এটা অতীতকালকে রিপ্রেজেন্ট করছে, তখন কিন্তু আমি ডি নাম্বারটা উত্তর নিতে পারতাম। যেহেতু এখানে অতীতকাল রিলেটেড কোনো শব্দ এখানে নাই, তার মানে কি? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের কথা। সেজন্য আমি এটাকে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে আসছি। ওকে, তারপরে খেয়াল করো 8 নম্বরটা, নেইদার দ্য স্টুডেন্ট নট দ্য টিচার্স। এটার একটা নিয়ম আমরা জানি, খুবই প্রচলিত, প্রচুর প্রশ্ন আসে। এটা নিয়মটা কি? এটা নিয়মটা হচ্ছে, ধরো কোথাও থাকলো অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, সরি, অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, টুগেদার উইথ। তারপরে থাকলো অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড অ্যাকম্পানিড বাই, অ্যাকাস্টম টু, হ্যাঁ, অ্যাকম্পানিড বাই, এই জিনিসগুলো যখন থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এইগুলা কি করে? এরা এরা দুইটা সাবজেক্টকে যুক্ত করে, একটা S1 আর একটা কি থাকে, S2। এরা দুইটা সাবজেক্টকে যুক্ত করে, এদের শুরুতে একটা সাবজেক্ট থাকে, পরে আর একটা সাবজেক্ট থাকে। তো যখন অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এরা যখন কোনো একটা সাবজেক্ট যুক্ত করছে, আর একটা থাকে অ্যালং উইথ, তো এরা যখন দুটা সাবজেক্টকে যুক্ত করছে, তখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে S1 অনুযায়ী ভার্ব নেওয়া। কি নেওয়া? S1 অনুযায়ী ভার্ব বলবে, অর্থাৎ S1 যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, S1 প্লুরাল হলে ভার্ব প্লুরাল। দ্বিতীয় যে নিয়মটা, সেটা হচ্ছে আমরা যদি বাক্যে পাই এইদার ডট ডট অর, কি পাই? এইদার ডট ডট অর। আমরা যদি বাক্যে পাই নেইদার ডট ডট নর, আমরা যদি পাই নট অনলি ডট ডট বাট অলসো, হ্যাঁ, নট অনলি ডট ডট বাট অলসো, এদের ক্ষেত্রে যেটা ঘটে, এরাও কি করে? এরাও দুটা সেট সাবজেক্টকে যুক্ত করে, একটা হচ্ছে S1, আরেকটা থাকে হচ্ছে এই পাশে S2। ওকে, এরাও কি করে? এরাও দুটা সাবজেক্টকে যুক্ত করে, একটা S1 আর একটা S2। এদের ক্ষেত্রে এইদার, নেইদার, নট অনলি, এদের ক্ষেত্রে S2 অনুযায়ী ভার্ব বলবে। এদের ক্ষেত্রে কি হবে? S2 অনুযায়ী ভার্ব বলবে, অর্থাৎ S2 যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, S2 প্লুরাল হলে ভার্ব প্লুরাল। খেয়াল করে এখানে রয়েছে নেইদার ডট ডট নর, এখানে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে দ্য স্টুডেন্ট যেটা সিঙ্গুলার, আর সাবজেক্ট টু হচ্ছে দ্য টিচার্স যেটা হচ্ছে কি প্লুরাল। তাহলে নেইদার ডট ডট নর থাকলে সাবজেক্ট টু অনুযায়ী আমাকে ভার্ব নিতে হবে। তাহলে দ্য টিচার যেহেতু প্লুরাল, তাহলে ভার্বটাও কি হবে? ভার্বটাও আমাকে প্লুরাল নিতে হবে। কিন্তু প্লুরাল ভার্ব কোনটা আছে? হ্যাজ প্লুরাল না। তাহলে এখন খেয়াল করো, হ্যাভ নিব, আর নিব, নাকি ওয়াই নিব? সবগুলাই তো আমরা দেখতে পাচ্ছি
প্লুরালে রয়েছে। তাই এখানে আমরা কোনটা নেব? নেইদার দি স্টুডেন্ট নর দ্য টিচার্স ড্যাশ ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। এখানে একটা জিনিস খেয়াল করো, ওয়্যার এর পরে ভার্বের সাথে আইএনজি বসে মানে অ্যাক্টিভ সেন্টেন্সে, আর এর পরে ভার্বের সাথে আইএনজি বসে অ্যাক্টিভ সেন্টেন্সে। কিন্তু এখানে কি রয়েছে? এখানে ভি3 রয়েছে। ভি3 বসে কার সাথে? ভি3 বসে হ্যাভের সাথে। তাহলে উত্তরটা হবে কি? উত্তরটা হবে বি নাম্বারটা। তারপরে 9 নম্বরটা খেয়াল করো, ইউ মাস্ট বি ড্যাশ ইন ইংলিশ টু ড্যাশ ইন ইউর প্রফেশনাল লাইফ। আচ্ছা, মাস্ট বি কোনো একটা মডাল ভার্বের পরে যখন বি পাবা, হ্যাঁ, তখন এদের পরে অবশ্যই তোমাকে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হয়। সচরাচর এদের পরে কি বসাইতে হয়? একটা একটা অ্যাডজেক্টিভ বসাইতে হয়, অ্যাডজেক্টিভ। ওকে। আর টু এর পরে আমরা কি জানি? টু এর পরে বসে হচ্ছে ভি1। টু এর পরে কি বসে? ভি1 বসে। এখন দেখি কোথায় অ্যাডজেক্টিভ আর ভি1 আছে। খেয়াল করো, ফ্লুয়েন্ট একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ, মানে বি নাম্বারটা আগে বাদ। এবার দেখবো অপর পাশে কোথায় ভি1 আছে। খেয়াল করো, সাকসেসটা হচ্ছে একটা নাউন। সাকসেস কি? নাউন। এই নাউনের ভার্ব ফর্ম হচ্ছে সাকসিড, এটা হচ্ছে ভি1। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি? এটা একটা ভি1 ভার্ব। তাহলে উত্তরটা হচ্ছে কি? সি নাম্বারটা। ওকে। তারপরে খেয়াল করো 10 নম্বরটা, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং হ্যাভ লিটল ওয়ার্ড। আমরা একটু আগে দেখেছি লিটলের পরে লিটিল বলো, ফিউ বলো, বা মেনি বলো, বা মাছ বলো, যাই বলো না কেন, যত ইনডিফিনিট প্রোনাউনগুলো রয়েছে, এদের পরে তুমি যদি কোনো নাউন পাও, বা এদের পরে তুমি যদি কোনো জিরান্ড পাও, জিরান্ড, জিরান্ড মানে আমরা সকলে জানি ভার প্লাস আইএনজি। হ্যাঁ, জিরান্ড মানে আমরা জানি কি সকলে? ভার প্লাস জিরান্ড। ওকে, জিরান্ড, জিরান্ড মানে হচ্ছে ভার প্লাস আইএনজি। ওকে। তাহলে এই যে লিটিল, ফিউ, মেনি, মাচ, সাম ইত্যাদির পরে যদি কোনো নাউন পাও, তখন এই ওয়ার্ডগুলো কি হয়? এই ওয়ার্ডগুলো আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে লিটেলের পরে একটা লার্নিং ভার প্লাস আইএনজি, যেটা একটা জিরান্ডের মতো কাজ করছে, তাহলে এটা হবে কি? এটা হবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে উত্তরটা হবে বি নাম্বারটা। 11 নম্বরটা খেয়াল করো, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্পেকটেকুলার। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্পেকটেকুলার। স্পেকটেকুলার মানে কি? স্পেকটেকুলার মানে হচ্ছে খুবই দর্শনীয়। কাকে রিপ্রেজেন্ট করে? খুবই দর্শনীয়। আগলি মানে হচ্ছে কুৎসিত, আগলি মানে হচ্ছে কুৎসিত। স্পেসিয়াস মানে প্রচুর বড়, হ্যাঁ, যেখানে প্রচুর স্পেস আছে। স্পেটিয়াল বা ব্রেথ টেকিং, উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা, ব্রেথ টেকিং। ব্রেথ টেকিং মানেও হচ্ছে কি? দর্শনীয়, যারা আমাদের শ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ ব্রেথ টেকিং বলতে হচ্ছে আমাদেরকে যে যে জিনিসটা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সুনামগঞ্জের হচ্ছে দেখা যায় টাঙ্গুয়ার হাওর খুব সুন্দর, আমরা ওখানে আমরা যাব, এই যে একটা বিষয়, এই যে যাওয়ার যে ইচ্ছাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতেছে সেই টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যটা, স্পেকটেকুলার যে ইনসাইটটা সেটা। তো এই যে দর্শনীয়, ওটার উত্তরটা হবে হচ্ছে ব্রেথ টেকিং, ডি। 12 নম্বরটা খেয়াল করো, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। অকেশন বানানে আমরা জানি, অকেশন বানানটা হচ্ছে OCCASION, OCCASION, অকেশন। তাহলে উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, অকেশন বানান। ওকে, উত্তরটা হচ্ছে বি নাম্বারটা। তারপরে খেয়াল করো 13 নম্বর বাক্যটা খেয়াল করো। 13 নম্বর, এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের একটা প্যাসেজ রয়েছে, একটা বিস্তারিত প্যাসেজ রয়েছে। তো প্যাসেজের ক্ষেত্রে আমরা আগেই বলেছি, প্যাসেজের ক্ষেত্রে আমরা আগে প্যাসেজ পড়বো না, আমরা আগে কি পড়বো? আমরা আগে একটু প্রশ্নগুলো পড়ে নিব। 13 নম্বর প্রশ্নটা খেয়াল করো কি বলছে, দ্য অথর্স প্রাইমারি ক্রিটিসিজম অফ মডার্ন সোসাইটি ইজ দ্যাট ইট, মানে মডার্ন সোসাইটি নিয়ে অথরের হচ্ছে ক্রিটিসিজমটা কি? যে ইট ডিসকারেজ এডুকেশন, ভ্যালুজ ওয়েলথ ওভার ইথিক্যাল অ্যান্ড পার্সোনাল ফুলফিলমেন্ট, নাকি ইগনোরস টেকনিক্যাল প্রোগ্রেস, নাকি প্রমোটস লো পেইং ক্যারিয়ার্স, কোনটা? তারপরে বলছে হোয়াট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য প্যাসেজ অ্যাবাউট হাই পেইং ক্যারিয়ার্স। হাই পেইং ক্যারিয়ার্স বলতে কি বোঝাচ্ছে, মানে এটা আসলে কি করে? দে অলওয়েজ ইনশিওর হ্যাপিনেস, দে রিডিউস স্ট্রেস লেভেলস, দে মে লিড টু ইথিক্যাল কম্প্রোমাইজেস, দে গ্যারান্টি সোশ্যাল রেসপেক্ট। আচ্ছা, তারপরে বলছে দ্য টোন অফ দ্য প্যাসেজ ক্যান বি বেস্ট ডিসক্রাইব, মানে প্যাসেজের টোনটা কি? তো টোনটা আসলে কেমন সেটা ডিপেন্ড করে প্যাসেজের উপর। এটা কি সেলিব্রেটরি, এটা কি নিউট্রাল, এটা রিফ্লেকটিভ, ক্রিটিক্যাল, নাকি হিউমারাস, কি হবে? আচ্ছা, আমরা একটু প্যাসেজটা পড়ি এবার। যে মডার্ন সোসাইটি অফেন ইকোয়ার্স সাকসেস উইথ ম্যাটেরিয়াল ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। অর্থাৎ আধুনিক যে সমাজটা ইকোয়ার্স মানে একীভূত করে ম্যাটেরিয়াল ওয়েলথ মানে সম্পদকে, হ্যাঁ, আধুনিক সোসাইটি হচ্ছে সম্পদকে, অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস অর্থাৎ সম্পদের সাথে সোশ্যাল স্ট্যাটাস অর্থাৎ সামাজিক মর্যাদা, একটা সমতা আনে, সমানুপাতিক সম্পর্ক তৈরি করে। অর্থাৎ তোমার যত বেশি সম্পদ থাকবে তোমার সোশ্যাল স্ট্যাটাসটা তত বেশি থাকবে। এই জিনিসটা মডার্ন সোসাইটি হচ্ছে রিপ্রেজেন্ট করছে। সেজন্য বলতেছে কি, অ্যাজ এ রেজাল্ট মেনি ইন্ডিভিজুয়ালস পারস্যু, মানে অনেক ব্যক্তি পারস্যু মানে ফলো করে হাই হাই পেইং ক্যারিয়ার্স
উইদাউট কনসিডারিং পার্সোনাল স্যাটিসফ্যাকশন অর সোশ্যাল রেসপন্সিবিলিটি। অর্থাৎ এই যে সামাজিক মর্যাদাটা পাওয়ার জন্য কোনো দায় দায়িত্ব ছাড়াই, কোনো চিন্তা ভাবনা ছাড়াই বিভিন্ন ইন্ডিভিজুয়াল কি করছে, হাই পেইং ক্যারিয়ারের দিকে ধাবিত হচ্ছে। দিস ন্যারো ডেফিনেশন অফ সাকসেস হ্যাজ লেড টু ইনক্রিজড স্ট্রেস, ইথিক্যাল কম্প্রোমাইজেস অ্যান্ড সেন্স অফ এমপ্টিনেস অ্যামাং প্রফেশনাল। অর্থাৎ এই যে টাকার পেছনে ছোটা, সম্পদের পেছনে ছুটে ছুটে শুধুমাত্র বড় বড় চাকরি করা, শুধুমাত্র এই চিন্তার কারণে যারা বড় চাকরিগুলো করছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের স্ট্রেস বৃদ্ধি পাচ্ছে, ইথিক্যাল কম্প্রোমাইজ করছে, অর্থাৎ ঘুষ নিচ্ছে। কারণ ঘুষ নিলে তার টাকা হবে, টাকা হলে তার সম্পদ হবে, সম্পদ হলে তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। এই যে মডার্ন সোসাইটির এই যে রিপ্রেজেন্টেশনটা, এই কারণে তাদের সেই ইথিক্যাল কম্প্রোমাইজটা করতে হচ্ছে। ট্রু সাকসেস হাউএভার মে লাই ইন অ্যাচিভিং আ ব্যালেন্স বিটুইন পার্সোনাল ফুলফিলমেন্ট অ্যান্ড মিনিংফুল কন্ট্রিবিউশন টু সোসাইটি। অর্থাৎ এখানে বলছে যে যেটা সঠিক সফলতা সেটা হচ্ছে যে পার্সোনাল ফুলফিলমেন্ট এবং মিনিংফুল কন্ট্রিবিউশন টু সোসাইটি। অর্থাৎ সমাজে তোমার কন্ট্রিবিউশন এবং তোমার মনের ইচ্ছা দুইটার একটা ব্যালেন্স যখন হবে তখন তুমি সফল হবে। তুমি শুধু টাকা পয়সা ইনকাম করে যাবা, অনেক সম্পদ অর্জন করবা, বাট সোসাইটিতে তুমি কোনো কন্ট্রিবিউট করতে পারলা না ইন এ পজিটিভ ওয়ে, তাহলে এটা কোনো সফলতা না। ওকে, উইদাউট রিডিফাইনিং সাকসেস ইন দিস ব্রডার টার্মস, প্রোগ্রেস মে রিমেন সুপারফিশিয়াল রেদার দেন জেনুইন। সুপারফিশিয়াল বলতে বোঝায় ভাষা ভাষা, হ্যাঁ, মানে উন্নয়ন শুধু চোখে দেখা যাবে ভাষা ভাষা, বাট সেটা আমরা উপভোগ করতে পারবো না। তাহলে সে অনুযায়ী খেয়াল করো, প্রথমে বলছে দ্য অথরস প্রাইমারি ক্রিটিসিজম অফ মডার্ন সোসাইটি ইজ দ্যাট, মানে অথর মডার্ন সোসাইটি বা আধুনিক সমাজে কোন বিষয়টা নিয়ে ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে। ডিসকারেজেস এডুকেশন, এখানে এডুকেশনের কোনো কথা আমরা দেখি নাই। ভ্যালুজ ওয়েলথ ওভার ইথিক্যাল অ্যান্ড পার্সোনাল ফুলফিলমেন্ট, আমরা দেখেছি বি নাম্বারটা, যে ইথিক্যাল এবং পার্সোনাল মানে নৈতিকতার চেয়ে তাদের কাছে ওয়েলথটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এবং পার্সোনাল ফুলফিলমেন্টের চেয়েও এখানে টেকনোলজিক্যাল কোনো কিছু আমরা দেখি না। তারপর খেয়াল করো 14 নম্বরটা, হোয়াট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য প্যাসেজ অ্যাবাউট হাই পেইং ক্যারিয়ার্স। হাই পেইং ক্যারিয়ার্সটা আমাদের কি করছে, দে অলওয়েজ এনশিওর হ্যাপিনেস, দে রিডিউস স্ট্রেস লেভেলস, সে রিডিউস না, সেটা আরও কি করছে, ইনক্রিজ করতেছে। হ্যাঁ, ইনক্রিজ করতেছে। দে মে লিড টু ইথিক্যাল কম্প্রোমাইজ, আমরা এখানে একটা ইথিক্যাল কম্প্রোমাইজ ওয়ার্ডটা পেয়েছি। খেয়াল করো, এই যে ইথিক্যাল কম্প্রোমাইজ, এই যে লেড টু ইথিক্যাল কম্প্রোমাইজ, তাহলে উত্তরটা হবে কি, উত্তরটা হবে আমাদের সি নাম্বারটা। তারপরে খেয়াল করো এই যে প্যাসেজের টোন, সেলিব্রেটরি মানে কি, সেলিব্রেটরি মানে কোনো কিছু উদযাপন করা, তো এখানে তো কোনো কিছু উদযাপনের কিছু আমরা দেখি নাই। নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ। তারপরে খেয়াল করো এখানে বলছে হচ্ছে রিফ্লেক্টিভ এবং ক্রিটিক্যাল, মানে কোনো কিছুকে ক্রিটিক করছে কিনা, সমালোচনা করছে কিনা। হিউমেরাস মানে হচ্ছে হাস্যরসাত্মক, রিডিকিউলাস। তো এখানে হাস্যরসাত্মক কোনো কিছু আমরা দেখি না। আমরা কি দেখেছি, এখানে অথর মডার্ন সোসাইটিকে ক্রিটিক করতেছে, তাকে একটা রিফ্লেকশন এনে দিচ্ছে যে এই সোসাইটিতে এই এই জিনিসগুলো ঘটছে, যে হাই পেইং ক্যারিয়ারের দিকে ছুটছে, মডার্ন সোসাইটিতে তোমার সামাজিক মর্যাদার সাথে সম্পদের একটা সমানুপাতিক সম্পর্ক প্রকাশ পাচ্ছে, একটা রিফ্লেকশন দেখিয়ে সে এটাকে আবার ক্রিটিক করতেছে যে এর কারণে আমাদের ইথিক্যাল কম্প্রোমাইজ হচ্ছে, এর কারণে আমরা হচ্ছে স্ট্রেস বেশি বৃদ্ধি পাচ্ছে, আমাদের প্রোগ্রেসটা শুধু চোখে দেখা যাচ্ছে বা সেটা উপভোগ করা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে বেতন ভাতা খুব বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে আমাদের কি হচ্ছে, দামও মানে দ্রব্যের দামও বৃদ্ধি পাচ্ছে। তো এটা তো আসলে কোনো বেতন ভাতার যে সুবিধা সেটা আমরা ভোগ করতে পারবো না। তো এই জন্য বলছে যে এখানে হচ্ছে রিফ্লেক্টিভ এবং ক্রিটিক্যাল একটা অ্যানালাইসিস প্রকাশ পাইছে। তাই উত্তরটা হবে কি, উত্তরটা হবে সি নাম্বারটা। তো এই ছিল তোমাদের সাস্ট বি ইউনিটের দুটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট। আশা করি তোমরা এই ক্লাসটা যারা ভালোভাবে দেখেছো তোমরা একটা ধারণা পাবা, এবং তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, তোমাদের সাস্টের পরীক্ষা খুব ভালো হোক এবং পরবর্তী পরীক্ষাগুলো খুব ভালো হোক। আসসালামু আলাইকুম।